সবাইকে নমস্কার। ইনিশিয়ালি আমি যখন এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন আমি কার ড্রাইভিং টিপস নিয়ে ভিডিও বানাতাম এবং তার সাথে সাথে অটোমোবাইলের যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে বা গাড়ির যে খুঁটিনাটি ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও ভিডিও বানাতাম। এবার চ্যানেলটা যত এগোতে থেকেছে তত আমার মনে হয়েছে যে আপনাদের সাথে এমন কিছু ডেটা শেয়ার করার দরকার যাতে আপনারা বেনিফিটেড হন। আর সেই জন্যেই আমি কোন কোন গাড়ির কোম্পানিগুলো প্রত্যেক মাসে কতগুলো গাড়ি সেল করে সেটা নিয়ে একটা ভিডিও করি, যেটা প্রত্যেক মাসে করি, এবং তার সাথে সাথে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কেও একটা ভিডিও করি। তো এটা 1.5 বছর ধরে করে আসছি, কিন্তু গত কয়েকদিন ধরে মনে হচ্ছে যে শুধুমাত্র টপ 25-এর লিস্ট শেয়ার করলেই হবে না, তার সাথে সাথে লিস্ট সেলিং কারগুলো সম্পর্কেও একটা আলোচনা হওয়ার দরকার আছে। আর সেই জন্যেই 2024-এ মানে সাল 2024-এ সবচেয়ে কম বিক্রি হওয়া 15খানা গাড়ির সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এবার এই ভিডিওতে শুধুমাত্র ডেটা থাকবে না বা ফিগার্স থাকবে না, মানে 15খানা গাড়ি, কোন কোন গাড়িগুলো সারা বছরে কত সেল হয়েছে, ইনফ্যাক্ট সারা বছরেও তো নয়, জানুয়ারি মাস থেকে নভেম্বর মাসে কতগুলো গাড়ি সেল হয়েছে সেটার ডেটা শেয়ার করব। ডিসেম্বর মাস তো এখনও শেষই হয়নি, তাই এই ফিগারটা দেওয়া সম্ভব নয়। এবার শুধুমাত্র ফিগার্স থাকবে না, তার সাথে সাথে ফ্যাক্টস থাকবে এবং কম বিক্রি হওয়ার পেছনে কারণটা কি সেটাও থাকবে। তো প্রথমেই 15 নম্বরে চলে যাই। 15 নম্বরে হচ্ছে মারুতির ইনভিক্টো গাড়ি। এটা 3191টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি থেকে নভেম্বর মাসে, মানে লাস্ট 11 মাসে। এবার এই ইনভিক্টো গাড়িটা অ্যাকচুয়ালি মারুতির হলে হবে কি, এটার সাথে টয়োটার যে হাইক্রস গাড়িটা আছে রিজেম্বলেন্স রয়েছে, একই রকম গাড়ি, কিন্তু কিছু পার্থক্য আছে। টয়োটা ইনোভা আর হাইক্রস মিলিয়ে যা সেল হয় সেটা টপ 25-এর লিস্টে থাকে, কিন্তু এই ইনভিক্টো গাড়িটা মারুতির প্রোডাক্ট হওয়া সত্ত্বেও খুব বেশি বিক্রি হয় না। হাইক্রসের যে ZX ভার্সনটা আছে সেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 29,62,000 টাকা। ইনভিক্টোর যে আলফা প্লাস যে মডেলটা আছে সেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 28,42,000 টাকা। এবার ইনভিক্টোর এই মডেলে 17 ইঞ্চি হুইল আসছে, হাইক্রসের যে ZX মডেলটা আছে তাতে 18 ইঞ্চি হুইল আসছে। আবার হাইক্রসে কিছু এক্সট্রা ফিচার্স আছে, JBL এর অডিও সিস্টেম উইথ সাব উপার, রিয়ার ক্যাপ্টেন সিট উইথ রিক্লাইন অ্যান্ড কাপ সাপোর্ট অ্যাডজাস্টমেন্ট। তো এই 2-3টে ফিচার্স বেশি আছে হাইক্রসে, কিন্তু এই 2-3টে ফিচার্সের জন্যে কি হাইক্রসের সেলটা বেশি হচ্ছে? ঠিক তা নয়। হাইক্রসে 10খানা ভেরিয়েন্ট আছে, 10খানা ভেরিয়েন্টের মধ্যে CVT হচ্ছে 4খানা ভেরিয়েন্ট, আর ECVT মানে ইলেকট্রিক প্লাস পেট্রোল, এটা 6টা ভেরিয়েন্ট আছে। ইনভিক্টোয় 3খানা ভেরিয়েন্ট আসছে, সব কটাই ECVT মানে ইলেকট্রিক প্লাস পেট্রোল। এর প্রাইস ব্র্যাকেটটা কীরকম আসছে? 25,31,000 টাকা থেকে শুরু করে 29,02,000 টাকা অবধি, অর্থাৎ এর রেঞ্জটা কম, 25 লাখ থেকে 29 লাখের মধ্যে। কিন্তু আপনি হাইক্রসটা দেখুন, এর রেঞ্জটা হচ্ছে 19,94,000 থেকে 31,34,000 টাকা, মানে 11-12 লাখ টাকার রেঞ্জ পাচ্ছেন। তার উপর আবার এতে পিওর পেট্রোল পাচ্ছেন, আবার পেট্রোল প্লাস ইলেকট্রিক পাচ্ছেন, অর্থাৎ এর রেঞ্জটা বিশাল। হাইক্রসে 8 সিটার হচ্ছে 4খানা ভেরিয়েন্টে আছে, আর 7 সিটার আছে 6খানা ভেরিয়েন্টে। হোয়ারাস আপনি যদি ইনভিক্টো দেখেন তাহলে ওখানে 8 সিটার মাত্র 1খানা ভেরিয়েন্টে আছে, আর 7 সিটার 2টো ভেরিয়েন্টে আছে। তার উপর হাইক্রসের যে ZX ও ভেরিয়েন্টটা আছে তাতে কিছু ফিচার্স এক্সট্রা আছে, যেমন কি অ্যাডাস সিস্টেম আছে। অ্যাডাসে কী কী ফিচার্স আসছে? লেন ট্রেস অ্যাসিস্ট, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, ব্লাইন্ড স্পট মনিটর, অটো হাই বিম, প্রি কলিশন সিস্টেম, প্লাস অটোমান সিটও আসছে। কিন্তু ইনভিক্টোতে অ্যাডাস ফিচার নেই। এবার ইনভিক্টোর সেল তো বাড়ানো দরকার, সেই জন্য ইনভিক্টো গাড়িতেও কিছু অফার চলছে। এদের যে জেটা ভেরিয়েন্টটা আছে তাতে মারুতি থেকে যদি আপনি লোন নেন তাহলে 50,000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার আপনি যদি স্ক্র্যাপেজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে 1,15,000 টাকা ডিসকাউন্ট পাবেন, এবং এক্সচেঞ্জ হিসেবে আপনি 1 লাখ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি আলফা ভেরিয়েন্টটা নেন এবং মারুতির থেকে লোন নেন তাহলে 1 লাখ টাকার মতো ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আলফা ভেরিয়েন্টে। এবার 14 নম্বরে চলে যাই। 14 নম্বরে হচ্ছে টয়োটার হাইল্যাক্স। জানুয়ারি 24 থেকে নভেম্বর 24-এ 2732খানা ইউনিট বিক্রি হয়েছে ভারতবর্ষে। এবার হাইল্যাক্স গাড়িটা না একটু অন্যরকম গাড়ি, মানে এটা তো সাইজে বড়, তো এর প্রথম প্রবলেমটা হচ্ছে যে পার্কিং। মানে আপনি যদি শহরে চালান বা এমন কোনো সিটিতে থেকে থাকেন যেখানে প্রচণ্ড ভিড় আছে, তাহলে ওই হাইল্যাক্স গাড়ি পার্ক করতে আপনার অসুবিধা হবে। এবার সেকেন্ড প্রবলেমটা কি,
আপনি হাইল্যাক্সে যে সমস্ত ফিচার্সগুলো পাবেন তার থেকে কম দামে মানে কম টাকা ইনভেস্ট করে আপনি এক্সইউভি 700, সাফারি, হ্যারিয়ার এই সমস্ত গাড়িতে হাইল্যাক্সের থেকে বেশি ফিচার্স পেয়ে যাবেন। আর সেই জন্যেই হাইল্যাক্সের সেলটা কম। এবার থার্ড প্রবলেমটা কি, হাইল্যাক্স গাড়িটাকে আপনি ক্যাম্পিং করার জন্য ইউজ করতে পারেন, কিন্তু এদেশের লোক তো ক্যাম্পিং করার জন্য রেডি নয়, তাহলে হাইল্যাক্স গাড়িটা বিক্রি হবে কি করে? আর সেই জন্যই হাইল্যাক্সের সেলটা কম্পারেটিভলি কম। আর সেই জন্য হাইল্যাক্স গাড়িতেও কিছু অফার বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোম্পানির তরফ থেকে। ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 1.5 লাখ টাকার মতো, আর এক্সচেঞ্জ বা স্ক্র্যাপেজের জন্য দেওয়া হচ্ছে 30,000 টাকা, টোটাল 1,80,000 টাকার মতো আপনি বেনিফিট পেয়ে যাবেন। এবার এই জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে, মানে এটা তো ওভারঅল আপনাকে বলা হচ্ছে, কিন্তু এটা জায়গা টু জায়গা এই অফারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে। 13 নম্বর হচ্ছে এমজি গ্লস্টার। 1770টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে, 11 মাসের মধ্যে। এবার এমজি গ্লস্টারের এক্স শোরুম প্রাইস হচ্ছে 38,80,000 থেকে 43,87,000 অবধি। এবার এই গাড়িতে শুধুমাত্র ডিজেল ইঞ্জিন আসে, 1996 সিসির ডিজেল ইঞ্জিন। এবার এই ডিজেল ইঞ্জিনে টর্ক কনভার্টার আসে, ঠিক আছে, অটোমেটিক টর্ক কনভার্টার আসে, যেটা 159 বিএইচপি পাওয়ার জেনারেট করে যখন এটা 2 হুইল ড্রাইভে চলে, আবার 213 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে যখন এটা 4 হুইল ড্রাইভে চলে। এবার এর টোটাল ভেরিয়েন্ট হচ্ছে 15খানা। এবার মজার ব্যাপারটা দেখুন, 15খানা ভেরিয়েন্টের মধ্যে 8খানা হচ্ছে 2 হুইল ড্রাইভ আর 7খানা হচ্ছে 4 হুইল ড্রাইভ। সামান্য ফিচার্সের এধারোধার, তার জন্যে 15খানা ভেরিয়েন্ট তৈরি করে ফেলেছে। তো মানুষ এমনিতেই তো পাজল হয়ে যাবে, কিনবে কি করে? ওয়ারাজ আপনি এই প্রাইস ব্র্যাকেটে টয়োটার ফরচুনার গাড়ি দেখুন। ফরচুনার গাড়ির 2.7 লিটারের পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 164 বিএইচপি পাওয়ার জেনারেট করে, ম্যানুয়াল ট্রান্সমিশন, টর্ক কনভার্টার দুটোই আছে। আবার 2.8 লিটারের ডিজেল ইঞ্জিনও আছে, যেটা 14 kmpl এর মতো মাইলেজ দেয়, পেট্রোলটা 10 kmpl এর মতো মাইলেজ দেয়। আর এই ডিজেল ইঞ্জিনটা 201 বিএইচপি পাওয়ার জেনারেট করে, ম্যানুয়াল ট্রান্সমিশনও আছে, টর্ক কনভার্টারও আছে। আবার এর ভেরিয়েন্ট হচ্ছে 7খানা, এবং এই 7খানা ভেরিয়েন্টের মধ্যেই পেট্রোলও আছে কিছুতে, ডিজেলও আছে কিছুতে, 2 হুইল ড্রাইভও আছে কিছুতে, 4 হুইল ড্রাইভও আছে কিছুতে। অর্থাৎ মানুষের চয়েস করতে সুবিধে হবে। আর সেই জন্যই ফরচুনার গাড়ির সেল বেশি হচ্ছে এমজি গ্লস্টারের থেকে। অবশ্য মেন কারণটা অন্য, মেন কারণটা হচ্ছে যে টয়োটার সার্ভিস, আফটার সেল সাপোর্ট, এগুলো তো আনপ্যারালাল। সুতরাং গ্লস্টারের সেল বাড়াতে গেলে এমজিকে টয়োটার সার্ভিস যেরকম তার কাছাকাছি আসতে হবে, তবেই এ ফরচুনারের মতো সেল করতে পারবে। তো যাই হোক, 12 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের তুসন গাড়ির টোটাল সেল হয়েছে 1510টা 2024-এ আপ টু নভেম্বর। এর যে এক্স শোরুম প্রাইস সেটা হচ্ছে 29,02,000 টাকা থেকে শুরু করে 35,94,000 টাকা পর্যন্ত। এটা 5 সিটারের প্রিমিয়াম এসইউভি গাড়ি, এতে পেট্রোল, ডিজেল, অটোমেটিক, টর্ক কনভার্টার, ট্রান্সমিশন আছে। এবার ডিসেম্বর 2024-এ এতেও কিছু অফার পাওয়া যাচ্ছে, মানে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ডিজেল গাড়িতে ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে 60,000 টাকার মতো, এবং এক্সচেঞ্জ বোনাস পাচ্ছেন আপনি 25,000 টাকার মতো। পেট্রোল যে গাড়িটা আছে তাতে 50,000 টাকার মতো আপনি ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 11 নম্বরে হচ্ছে সিট্রয়েনের এয়ারক্রস। 1374খানা ইউনিট বিক্রি হয়েছে নভেম্বর 2024 অবধি। এই এয়ারক্রস গাড়িটাই আগে C3 এয়ারক্রস ছিল, এখন এয়ারক্রসই বলা হচ্ছে। তো এয়ারক্রসের এক্স শোরুম প্রাইস হচ্ছে 8,49,000 টাকা থেকে 14,55,000 টাকা অবধি। এবার এই এয়ারক্রস যেটা ব্রাজিলে তৈরি হয়, সেই এয়ারক্রসটা এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়েছিল এবং সেখানে 0 স্টার রেটিং পেয়েছে। সুতরাং সেফটির দিক থেকে এটাকে খুব একটা ভালো তো বলা যাবেই না, এবং ফিচার্স যেটা আছে সেগুলো নট ম্যাচিং উইথ দ্য কারেন্ট কম্পিটিটর, আউটডেটেড ফিচার। তো সেই জন্যেই এই গাড়ির সেল ন্যাচারালি কম হচ্ছে। এছাড়া সিট্রয়েনের ওভারঅল সার্ভিস সেন্টার তো ইন্ডিয়াতে কম, তো সেটাও সিট্রয়েনের যে এয়ারক্রস গাড়িটা আছে সেটা কম বিক্রি হওয়ার পেছনে আরেকটা কারণ। আর সত্যি কথা বলতে এই সিট্রয়েন যখন মার্কেটিং করেছিল তখন আমি জানি না কেন এরা রেনোর মতো মার্কেটিং করেছে, মানে এই যে এয়ারক্রস গাড়িটা প্রাইসটা খুব কম্পিটিটিভ রেখেছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা যে এতে যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলো আউটডেটেড। এবার রেনো যখন ডাস্টার লঞ্চ করেছিল সেই সময়ের রেসপেক্টে কিছুটা হলেও ডাস্টারের যে সমস্ত ফিচার্সগুলো ছিল সেগুলো একটু আউটডেটেড ছিল, কিন্তু তখন অন্যান্য কম্পিটিটর ছিল না এত,
তো সেই জন্য ডাস্টারের সেলটা ভালো হয়েছিল এবং ওই সেগমেন্টের গাড়িও ওখানে ছিল না। ডাস্টারটাকে মাস্কুলার দেখতে, ওটা একটা আলাদা অ্যাপিলও তৈরি করেছিল। তো রেনো এইভাবে মার্কেটিং করেছিল। কিন্তু সিট্রয়েনের যে এয়ারক্রস গাড়িটা আছে সেটা আজকের যুগে 2024-25-এ দাঁড়িয়ে যদি ভাবে যে আমি রেনোর মতো মার্কেটিং স্ট্র্যাটেজি করব, তাহলে তো সফল হওয়া মুশকিল আছে ভাই। 10 নম্বরে হচ্ছে জিপের মেরিডিয়ান। 1107খানা ইউনিট বিক্রি হয়েছে আপ টু নভেম্বর 2024। এক্স শোরুম প্রাইস হচ্ছে 24,99,000 টাকা থেকে 38,49,000 টাকা অবধি। ইনফ্যাক্ট মেরিডিয়ান যেটা আছে সেটার প্রাইস তো স্ল্যাশ করা হয়েছে, কমানো হয়েছে। জিপের যে সমস্ত গাড়িগুলো আছে সব গাড়িগুলোরই সেল একটু কম। তো তার পেছনে মেন কারণটা হচ্ছে এদের সার্ভিস ইস্যু, যেটা যদি এরা রেস্টোর করতে পারে তাহলে জিপেরও সেল নিশ্চয়ই বাড়বে। বাই দ্য ওয়ে, মেরিডিয়ান গাড়িতে 1956 সিসির ডিজেল ইঞ্জিন রয়েছে, যেটা 168 বিএইচপি পাওয়ার জেনারেট করে ম্যাক্সিমাম। এদের যে 8খানা ভেরিয়েন্ট আছে তার মধ্যে 7খানাই হচ্ছে 2 হুইল ড্রাইভ, একটা হচ্ছে 4 হুইল ড্রাইভ। তো এতগুলো 2 হুইল ড্রাইভ, তার উপর আবার ডিজেল। এমনি ডিজেল সম্পর্কে ভারতীয়দের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে যে ডিজেল গাড়ির ভবিষ্যৎ কি, ডিজেল কোন দিকে যাবে, ডিসকন্টিনিউ হয়ে যাবে কিনা। তার মধ্যে জিপের মতো কোম্পানি মেরিডিয়ান গাড়ি শুধুমাত্র ডিজেলে বার করে যাচ্ছে। কিন্তু জিপের তো শুধুমাত্র ডিজেল ইঞ্জিন নেই, পেট্রোল ইঞ্জিনও আছে। এদের যে ইউরোপিয়ান র্যাংলার রুবিকন 4XE আছে তাতে তো হাইব্রিড পেট্রোল ইঞ্জিন আসছে। তো সেই হাইব্রিড পেট্রোল ইঞ্জিনটা যদি জিপ ইন্ডিয়াতে আনে তাহলে জিপেরও সেল হয়তো একটু ইমপ্রুভ করবে। 9 নম্বরে চলে যাই, ফক্সওয়াগনের টিগুয়ান। 998টা ইউনিট বিক্রি হয়েছে আপ টু নভেম্বর 2024 অবধি। টিগুয়ানের একটাই ভেরিয়েন্ট আছে যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 35,17,000 টাকা। এতে 2 লিটারের ডিসিটি পেট্রোল ইঞ্জিন আসছে। এর বুট স্পেস হচ্ছে 615 লিটার। আরও অনেক সুবিধা আছে এতে। 4WD আছে বা 4 হুইল ড্রাইভ আছে। সেফটি ফিচার্স প্রচুর আছে। হিল ডিসেন্ট কন্ট্রোল আছে। 12 ওয়ে ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট আছে। তো সত্যি কথা বলতে টিগুয়ান হচ্ছে একটা ভ্যালু ফর মানি গাড়ি, কিন্তু তা সত্ত্বেও এর সেল অতটা হচ্ছে না। এর পেছনে কারণ হচ্ছে যে ফক্সওয়াগনের যে আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে টাইগুন। এবার টাইগুন গাড়ির যে স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে 11,70,000 টাকা থেকে। এতে 1.5 লিটারের TSI ইঞ্জিনও আছে, পেট্রোল ইঞ্জিনও আসে, যেটার এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 18,38,000 টাকা থেকে। তো আপনি যদি টিগুয়ান গাড়িটার এবং টাইগুন গাড়িটা যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন যে দুটো গাড়িকে একই টাইপের দেখতে। হ্যাঁ, যে টিগুয়ান গাড়িটা আছে ওটা সাইজে বড়, কিন্তু দেখে আপনি আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে কোনটা টাইগুন আর কোনটা টিগুয়ান। ইনফ্যাক্ট টাইগুন গাড়ির তো বুট স্পেসও কম, 385 লিটার। টিগুয়ানের তো বুট স্পেস 615 লিটার। টিগুয়ান গাড়িটা লোকে কিনবে কেন, যেটা টাইগুনের মতোই দেখতে, এবং সেটাও 35-36 লাখ টাকা এক্স শোরুম প্রাইস। তার সাথে তো আবার রেজিস্ট্রেশন, রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স সব জুড়ে গিয়ে তো প্রায় 40 লাখ টাকার কাছাকাছি দাম হয়ে যাবে। 8 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের আয়নিক 5। আয়নিক 5 504খানা ইউনিট বিক্রি হয়েছে আপ টু নভেম্বর 2024, একবারে জানুয়ারি 24 থেকে। এই গাড়ির এক্স শোরুম প্রাইস হচ্ছে 46 লাখ টাকা। লেন্থ হচ্ছে 4.6 মিটারের মতো। এটা যেহেতু ইলেকট্রিক ভেহিকেলস, একবার চার্জ দিলে বলা হচ্ছে যে এর ক্লেমড রেঞ্জ হচ্ছে 631 কিলোমিটারের মতো। যদিও দেখা গেছে যে প্র্যাকটিক্যালি এই গাড়িটা 400 কিলোমিটারের মতো রেঞ্জ দিয়ে দিতে পারে, 350 থেকে 400 কিলোমিটারের মতো। আর এই গাড়ির হুইল বেস হচ্ছে 3000 মিলিমিটারের মতো। কিন্তু এই গাড়িও সেল হচ্ছে না। কেন সেল হচ্ছে না সেটা পরে বলছি। এতে ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে, ডিসেম্বর মাসে ক্যাশ ডিসকাউন্ট 2 লাখ টাকার মতো দিচ্ছে। 7 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার মারাজো গাড়ি। 257খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024 থেকে নভেম্বর 2024 অবধি। মারাজো গাড়ির এক্স শোরুম প্রাইস হচ্ছে 14,59,000 টাকা থেকে শুরু করে 17 লাখ টাকা অবধি, এবং এটা শুধুমাত্র ডিজেল ভার্সানই অ্যাভেলেবেল আছে। এবার ডিজেল হওয়া সত্ত্বেও এর সেল বেশি হচ্ছে না। এর কারণটাই হচ্ছে যে এরা যে ক্লেম মাইলেজ বলছে সেই মাইলেজটা খুবই কম। ইনফ্যাক্ট মারুতির যে XL6 গাড়িটা আছে, পেট্রোল গাড়ি আছে, সেটাতে ক্লেম মাইলেজ এর ডিজেলের থেকে বেশি, আর সেটাই মারাজোর কম বিক্রি হওয়ার কারণ। এবং মারাজো গাড়িটা নতুন করে লঞ্চ করলে তাতে যদি ডিজেল ভেরিয়েন্টও নতুন করে লঞ্চ হয়, সেটারও যদি মাইলেজ একটু ইমপ্রুভ হয়ে আসে, তাহলে মাহিন্দ্রা মারাজোরও সেল ইমপ্রুভ করবে। ইনফ্যাক্ট মাহিন্দ্রার 6খানা প্রবলেম নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম, তার মধ্যেই মাহিন্দ্রা মারাজো গাড়িটাও ছিল। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 6 নম্বরে হচ্ছে কিয়ার EV6।
231খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 24 থেকে নভেম্বর 24-এর মধ্যে। এর এক্স-শোরুম প্রাইস হচ্ছে 60,97,000 টাকা থেকে শুরু করে 65,97,000 টাকা অবধি। এর ক্লেমড রেঞ্জ হচ্ছে 708 কিলোমিটার, কারণ এটা ইভি গাড়ি এবং এটা রেয়ার হুইল ড্রাইভ, অল হুইল ড্রাইভে অ্যাভেলেবেল আছে। এর লেন্থ হচ্ছে 4.6 মিটারের মতো, হুইল বেস হচ্ছে 2900 মিলিমিটারের মতো। ইনফ্যাক্ট আয়নিক 5 আর EV6 এদের যে হুইল বেস আছে সেটা 3000 মিলিমিটার 2900 মিলিমিটার হওয়ার জন্য ভেতরে স্পেসটাও প্রচুর বেশি পাওয়া যায়। তবে প্রবলেম এটা হচ্ছে আয়নিক 5 আর EV6-এর সাথে, যে এগুলো ইভি গাড়ি তো ঠিক আছে, কিন্তু ইভি গাড়ির দাম 46 লাখ টাকা একটার, আরেকটার হচ্ছে 60-65 লাখ টাকা। তো এত রেঞ্জের মধ্যে, তা আবার কিয়ার গাড়ি, তা আবার হুন্ডাইয়ের গাড়ি, সেই হুন্ডাই যে i10 বার করে, সেই হুন্ডাই 46 লাখ টাকার গাড়ি বেচছে। সেই কিয়া গাড়ি যে সনেট বিক্রি করে 10 লাখ টাকা 12 লাখ টাকায়, সে এত দামি গাড়ি বিক্রি করছে। তো এই মাইন্ডসেটটা অনেকে মেনে নিতে পারে না, আর সেই জন্যই লোকে সেই সময় যখন বাজেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, 50-60 লাখ টাকা বা 70 লাখ টাকার মতো হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি লোকে অডি, মার্সিডিজ, BMW এই গাড়িগুলোর দিকেই ঝুঁকবে। আর সেটাই হচ্ছে, আর সেটারই খেসারত দিতে হচ্ছে EV6 আর আয়নিক 5 গাড়িগুলোকে। যদিও এগুলো হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্টেস্ট কার বা বেস্ট কারগুলোর মধ্যে পড়ে ইন্টারন্যাশনালি, কিন্তু মাইন্ডসেটের জন্য অনেক সময় সেল কম হতেই পারে। 5 নম্বরে হচ্ছে স্কডা সুপার। 65খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে জানুয়ারি 24 থেকে নভেম্বর 24-এর মধ্যে, এবং এর এক্স-শোরুম প্রাইস হচ্ছে 54 লাখ টাকার মতো। সেকেন্ড জেনারেশন ইন্ডিয়াতে ছিল, সেটার দাম 36 লাখ 40 লাখ টাকার মধ্যে থাকতো, কিন্তু তারপর ওটা ডিসকন্টিনিউ হয়ে যায়। থার্ড জেনারেশনটা ইন্ডিয়া আসতে শুরু করে, এবার থার্ড জেনারেশনের দাম 54 লাখ টাকা রেখেছে। এবার এই গাড়িরও সেল প্রচুর কম হচ্ছে, আর সেই জন্য ডিসেম্বর মাসে এই গাড়িতে 18 লাখ টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এবার যে সমস্ত গাড়িগুলো বিক্রি হয়নি, যেগুলো বিদেশ থেকে এসছে ইম্পোর্ট হয়ে, সেগুলো সব 2023-এর গাড়ি, 2023-এ ম্যানুফ্যাকচার হয়েছিল। কারণ 2023-এর নভেম্বর মাস থেকে 4th জেনারেশন স্কডা সুপারবে সেগুলো তৈরি হওয়া স্টার্ট হয়। এবার স্কডা সুপারবের থার্ড জেনারেশনগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে, যেগুলো আনসোল্ড আছে সেগুলোই পড়ে আছে। 2023-এর গাড়ি, 2024-এর ডিসেম্বর মাস এসে গেছে, হয়তো 2025-এও এগুলো আনসোল্ড থেকে যাবে। এবার প্রায় 1.5-2 বছরের পুরনো গাড়ি, যেগুলো 18 লাখ টাকার ডিসকাউন্টে এখন আপনি পেয়ে যাচ্ছেন 36 লাখ টাকায়। কিন্তু ইট ইজ নট আ ব্যাড ডিল, কারণ এতে অনেকগুলো ভালো ফিচার্স আছে, যেমন অ্যাডাস আছে, আবার 9 ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, 9খানা এয়ার ব্যাগ আছে, অ্যাপটিভ TPMS আছে, ডাইনামিক চেসিস কন্ট্রোল আছে। তো এই সমস্ত ফিচার্সগুলো এই গাড়ির মধ্যে এসে যাচ্ছে। সুতরাং এটা একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট তো বটেই, কিন্তু প্রবলেম হচ্ছে যে এই গাড়িটা পুরনো গাড়ি। এবার এই গাড়িটায় 1984 সিসির অটোমেটিক DCT পেট্রোল ইঞ্জিন আসছে, যেটা ম্যাক্সিমাম 188 bhp পাওয়ার জেনারেট করছে, আর ম্যাক্সিমাম 320 নিউটন মিটার টর্ক জেনারেট করছে। এবার এটা CBU ভাবে আসছে, মানে কমপ্লিটলি বিল্ট ইউনিট হয়ে আসছে, CKD ভাবে আসছে না, বা কমপ্লিটলি নকডাউন হয়ে আসছে না। এবার কমপ্লিটলি নকডাউন মানেটা বলে দিই, মানে পার্টসগুলো এখানে আসবে, এসে এখানে সব অ্যাসেম্বল হয়ে গাড়িটা বিক্রি হয়ে যাবে। সেটা হচ্ছে না, কারণটা একটু বলেই দিই। কারণ এদের যে ব্র্যাটিসলাভা ফ্যাক্টরিটা আছে না স্লোভাকিয়াতে, সেই ফ্যাক্টরিতেই স্কডা সুপার গাড়িটা তৈরি হয় বা তৈরি হতো থার্ড জেনারেশনটা। এবার সমস্যা হচ্ছে এই যে ব্র্যাটিসলাভা যে ফ্যাক্টরি আছে, তার যে সেটআপ আছে, সেই সেটআপটা কমপ্লিটলি বিল্ট আপ ইউনিটি, মানে পুরো একখানা পিসেই তৈরি করতে পারে। এরকম নয় যে পার্টস তৈরি করে দিল, সেই পার্টসগুলোকে ওরা নিয়ে এখানে এদেশে পাঠিয়ে দিল, সেরকম ফেসিলিটি নেই। ওরা যখন বানাবে ব্র্যাটিসলাভা ফ্যাক্টরি, তাতে যে রকম মেকানিক্যাল সেটআপ আছে সেটাই পুরো গাড়িটা তৈরি হবে। এবার এর আগে গাড়িটা মানে ফার্স্ট জেনারেশন যখন স্কডা সুপার তৈরি হওয়া আরম্ভ হয়েছিল, সেটা 2001 সালে। সেটাও কেভাসিনি বলে একটা ফ্যাক্টরি ছিল, কেভাসিনি ফ্যাক্টরি, সেটা হচ্ছে চেক রিপাবলিকের। তো সেই ফ্যাক্টরিতে তৈরি হতো। এবার সেখানে তৈরি বন্ধ হয়ে গেল। এর কারণটা হচ্ছে যে কেভাসিনিতে এরকম একটা প্রেশার এলো যে ওরা অক্টাভিয়া আর ইলেকট্রিক যে ফক্সওয়াগনের গাড়িগুলো আছে সেগুলো বানাবার জন্য ওদের কাছে প্রেশার চলে এলো। তো সেই জন্যে স্কডা সুপারবের যে প্রোডাকশান ইউনিটটা, ওটা পুরোপুরি ব্র্যাটিসলাভাতে ট্রান্সফার হয়ে গেল, এবং 4th জেনারেশন যে স্কডা সুপারটা আছে সেটাও ব্র্যাটিসলাভা ফ্যাক্টরিতেই তৈরি হচ্ছে। তো যাই হোক, এগুলো জাস্ট জেনারেল নলেজের জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। এবার স্কডা সুপার গাড়িটাও বিক্রি হতে পারতো, জানেন, ভালো সেল হতে পারতো, কিন্তু এটা সেল না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই গাড়িটাকে
সবাই গুলিয়ে ফেলছে, মার্সিডিজ, অডি এই সমস্ত গাড়ির সাথে গুলিয়ে ফেলছে, কারণ এটা সিদান টাইপের গাড়ি। কিন্তু এটাকেই যদি ওরা স্পোর্টস কার হিসেবে ইন্ডিয়াতে পজিশনিং করতো, তাহলে আশা করা যায় যে স্কোডা সুপার পেস সেলটাও ভালো হতো। ইনফ্যাক্ট পরের বছর এরকম কথা চলছে যে 4th জেনারেশন স্কোডা সুপার গাড়িটাও ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, কিন্তু সেটাও ওই রকম সিদানেরই মতো দেখতে, ওটা স্পোর্টস কারের মতো দেখতে নয়। 4th চলে যাই। 4th হচ্ছে নিশানের এক্সট্রেল। মাত্র 21খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2024 থেকে নভেম্বর 2024-এর মধ্যে, বা আপ টু নভেম্বর 2024 অবধি। জানুয়ারি থেকে তো এটা সেল হওয়া শুরু হয়নি, অনেক পর থেকে শুরু হয়েছে। তো মাত্র 21খানা ইউনিট সেল হয়েছে। এর এক্স-শোরুম প্রাইস হচ্ছে 49,92,000 টাকা বা 50 লাখের মতো। 1500 সিসির ইঞ্জিন আছে। এটা 13.7 kmpl মাইলেজ দিয়ে থাকে, অত্যন্ত কম মাইলেজ দেয়। ম্যাক্সিমাম পাওয়ার দেয় 161 bhpর মতো। এবার সোজা কথায়, এটা 7 সিটার তো গাড়ি, কিন্তু একবারে যে এক্সট্রিম পেছনের সিটটা, সেই সিটে কিন্তু অ্যাডাল্ট বসার মতো সেরকম পজিশন নেই। এইরকম 50-60 লাখ টাকা দিয়ে 1500 সিসির ইঞ্জিন কেনার থেকে ভালো লোকে অডির দিকে যাবে কিংবা বিএমডাব্লিউর দিকে যাবে। অডির যে Q3 গাড়িটা আছে সেটার দাম হচ্ছে 44 লাখ টাকার মতো। আবার মার্সিডিজ বেঞ্জের যে GL এটা আছে সেটার দাম হচ্ছে 52 লাখ টাকার মতো। তো কেন লোকে এক্সট্রেলের দিকে যাবে? এবার এক্সট্রেল গাড়িটা কেন লঞ্চ করেছিল নিশান, সেটাই তো বুঝতে পারছি না। কারণ নিশানের একটাই গাড়ি আছে, ম্যাগনাইট। এবার ম্যাগনাইটের প্রচুর ভেরিয়েন্ট রেখেছে, ফেস লিফটও লঞ্চ করেছে, কিন্তু এদের উচিত ছিল ম্যাগনাইটের যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল কম্পোনেন্টগুলো, সেগুলোকে কমনভাবে নিয়ে অন্য আরেকটা গাড়ি লঞ্চ করে দেওয়া। তাহলে কি হতো, এদের যে সার্ভিস কোয়ালিটি আছে বা সার্ভিস সেন্টারগুলো আছে সেগুলো একটু ইম্প্রুভ হয়ে যেত। এখন এক্সট্রেল যে গাড়িটা আছে সেটা তো একদম বিদেশ থেকে আনা গাড়ি, সেটার সাথে ম্যাগনাইটের কতটা মিল থাকবে জানা নেই। মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পোনেন্টে খুব একটা কমন ব্যাপার থাকবে বলে তো মনে হয় না। তো আমার মনে হয় না যে এক্সট্রেল গাড়িটা এনে নিশান বিশাল কিছু লাভ করেছে। হ্যাঁ, যদি এরকম করতো নিশান যে ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট দেখিয়ে সঙ্গে সঙ্গে তার পরবর্তীকালেই আরেকটা নতুন গাড়ি ম্যাগনাইটের মতো বা তার থেকে একটু নিচের বা তার থেকে একটু ওপরের লেভেলের গাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করতো, যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট কমপ্লিটলি, তাহলে না হয় বুঝতাম। কিন্তু এক্সট্রেলের পরে আমি দেখছি না নিশানের কোনো ফিউচার প্ল্যান আছে বলে। 3 নম্বরে হচ্ছে সিট্রয়েনের C5 এয়ারক্রস। এটা সারা বছরে 2024-এ আপ টু নভেম্বর অবধি 8খানা ইউনিট বিক্রি হয়েছে। অনলি 8 ইউনিটস ওয়ার সোল্ড। এর শোরুম প্রাইস হচ্ছে 40 লাখ টাকার মতো। 2 লিটারের ডিজেল অটোমেটিক 8 স্পিড টর্ক কনভার্টার ইঞ্জিন আছে, যেটার মাইলেজ দেয় 17 কিলোমিটার পার লিটারের মতো, আর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 174 bhpর মতো। আমি বুঝতে পারি না যে সিট্রয়েনের যে সমস্ত গাড়িগুলো আছে সবই কিন্তু ইকোনমিক লেভেলের, কম দামে। এবার C5 এয়ারক্রসটা যেটা আছে সেটার দাম হচ্ছে 40 লাখ টাকার মতো। এবার এই 40 লাখ টাকা দিয়ে যখন একটা মানুষ C5 এয়ারক্রস গাড়ি দেখতে যাবে, তখন ন্যাচারালি তার মনে হবে যে আর 5 লাখ 10 লাখ টাকা যদি বেশি দিই তাহলে অডি আছে, বিএমডাব্লিউ আছে, মার্সিডিজ আছে, তো সেই ব্র্যান্ডগুলো লোকে নেবে। ন্যাচারালি C5 এয়ারক্রস যে গাড়িটা আছে সেটা সেল কমে যাবে। তো সেটাই হয়েছে, মাত্র 8খানা ইউনিট সেল হয়েছে। আর এদের কিয়াকে দেখে শেখা উচিত। কিয়া যেরকমভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি করেছে, যেরকমভাবে গাড়িগুলোকে এরা লেআউট করেছে বা গাড়িগুলোকে যেভাবে এরা পজিশনিং করেছে, সেটা দেখে সিট্রয়েনের শেখা উচিত। সিট্রয়েন এখন কি করেছে, ইকোনমিক বা কম্পিটিটিভ প্রাইস রাখতে গিয়ে অনেক ফিচার্স বাদ দিয়ে দিয়েছে। আমি C5 এয়ারক্রসের কথা বলছি না, নিচে যে সমস্ত গাড়িগুলো আছে তাতে যে সমস্ত ফিচার্সগুলো আছে, অনেক ফিচার্স এরা কাট করে দিয়েছে। অন্যান্য কম্পিটিটাররা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বেশি রাখছে গাড়ির দাম, কিন্তু তাতে ভরে ভরে ফিচার্স দিচ্ছে, যেটা সিট্রয়েনের ক্ষেত্রে নয়। তো সেই জন্যই ন্যাচারালি সিট্রয়েনের সব গাড়িরই সেল কম হচ্ছে। এবার 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে হচ্ছে ল্যান্ড ক্রুজার, যেটার এক্স-শোরুম প্রাইস হচ্ছে 2,10,00,000। এবার এটা স্টার্ডি গাড়ি, এটা টাফ গাড়ি, এটা লাক্সারিয়াস গাড়ি, কিন্তু তা সত্ত্বেও এর সেল একটাও হয়নি। সারা বছরে সেল হয়েছে 0। 3.4 লিটারের ডিজেল টার্বো 6 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যেটা 304 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে আর 700 নিউটন মিটার টর্ক জেনারেট করে। তা সত্ত্বেও এই গাড়ির সেল হচ্ছে না। এর কারণ একটা হতে পারে লেক্সাস, ডিফেন্ডার, এই সমস্ত যে গাড়িগুলো আছে সেগুলোর সাথে ল্যান্ড ক্রুজারের যে প্রাইস আছে কাছাকাছি, তো সেই জন্যে হয়তো একটা কড়া টক্কর পেয়ে যাচ্ছে। আর 2,10,00,000 টাকা দিয়ে কে গাড়ি কিনবে ইয়ার? যাই হোক, 1 নম্বরে চলে যাচ্ছি জিপ র্যাংলার। এর এক্স-শোরুম প্রাইস হচ্ছে 67,65,000 টাকা থেকে শুরু করে 71,65,000 টাকার মতো।
এদের যে আনলিমিটেড এডিশনটা রয়েছে সেটায় 1995 সিসির পেট্রোল অটোমেটিক টর্ক কনভার্টার রয়েছে, সেম রুবিকনেও তাই রয়েছে, একই ইঞ্জিন রয়েছে, দুটোই ম্যাক্সিমাম 268 বিএইচপি পাওয়ার জেনারেট করে। এর ফুয়েল এফিসিয়েন্সি অত্যন্ত লো হয়, সিটিং কমফর্ট সেরকমভাবে নেই, আর সেই জন্যেই এই গাড়ির সেল সারা বছরে 0 ইউনিট হয়েছে, মানে একটাও ইউনিট সেল হয়নি। জিপ র্যাঙ্গলার যে গাড়িটা আছে সেটা 2018 সালে ইউরো এনসিপি ক্র্যাশ টেস্ট হয়েছিল, সেখানে 1 স্টার রেটিং পেয়েছিল, এবং 2019 সালে এটা এশিয়ান এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়েছিল যেখানে 3 স্টার রেটিং পেয়েছিল। ইনফ্যাক্ট 2018 সালে যে ইউরো এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়েছিল সেখানে ফ্রন্টাল অফসেট যে টেস্ট হয়েছিল, ড্রাইভারের যে চেস্টটা সেটা উইক বলে আইডেন্টিফাইড হয়েছিল। আপনি এখন দেখুন না, থার রক্স যে গাড়িটা আছে সেটাও তো এখন ভারত এনসিএপি ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং পেয়ে গেছে। ইনফ্যাক্ট ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ইভোকিউ যে গাড়িটা আছে সেটাও সেম প্রাইস পয়েন্টের গাড়ি, কিন্তু সেটাও 5 স্টার রেটিং পাওয়া গাড়ি। তো সেই জন্যই হয়তো জিপ র্যাঙ্গলারের সেল এরকমভাবে হচ্ছে না। আর আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে 2024-এ সবচেয়ে কম বিক্রি হওয়া গাড়িগুলো সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আরও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।